আসসালামু আলাইকুম। শুরু করছি শ্রাবণ মেঘের রোদ্দুর, লেখনীতে ইনায়া রোজ। পর্ব ১৬। মেঘের শরীর এখনও থরথর করে কাঁপছে। বুকের ভেতর টিপ টিপ শব্দ যেন পুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। মেঘ দ্রুত খামটা বইয়ের ভেতরে রেখে দিয়ে পেছন ঘুরতেই হঠাৎ দরজার কাছ থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ। মুহূর্তেই শ্বাস আটকে গেল মেঘের। শ্রাবণ! তার শক্তপোক্ত ব্যক্তিত্বের ছায়া পড়তেই ঘরটা যেন আরও গম্ভীর হয়ে উঠল। ধীর অথচ দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে এলো শ্রাবণ, চোখে মুখে চিরাচরিত গাম্ভীর্য। মেঘকে দেখে এক মুহূর্ত থমকালো সে। তার কপালের ভাঁজ কিছুটা স্পষ্ট হলো। ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে মেঘের উদ্দেশ্যে শ্রাবণ বলে উঠল, তুই এখানে? শ্রাবণের গলায় কোনো বিস্ময় নেই, তবে গভীর অনুসন্ধানের সুরেই কথাটা বলে উঠল সে। মেঘের গলা শুকিয়ে এলো। কেমন একটা অস্বস্তিতে সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল, যেন কিছুই হয়নি। এরপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার একটা বই দরকার ছিল। শ্রাবণ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের দিকে। মেঘ জানে এই চোখের তীক্ষ্ণ দৃষ্টি থেকে খুব সহজে কোনো কিছু আড়াল হয় না। তবুও ঠান্ডা গলায় শ্রাবণ বলে উঠল, কোন বই? মেঘ আরও কিছুটা গুটিয়ে গেল, যেন এক মুহূর্তের জন্য ভুলেই গেছে সে কোন বই নিতে এসেছে। ও ওই ওই বইটা। শ্রাবণ এক ধাপ এগিয়ে এসে বইয়ের তাকের দিকে তাকালো, তারপর চোখ টেনে এনে স্থির গলায় বলল, বই নিতে এসেছিস ভালো কথা, কিন্তু তুই এত কাঁপছিস কেন? মনে হচ্ছে চুরি করতে এসে ধরা পড়েছিস। মেঘের নিঃশ্বাস ভারী হয়ে এলো। হাতের আঙুল মুষ্টিবদ্ধ হলো, আঁকড়ে ধরল পরিধানের বস্ত্র। আমতা আমতা করে বলে উঠল, এমনি কিছু না। কিন্তু মেঘের আচরণই বলে দিচ্ছে কিছু একটা হয়েছে। শ্রাবণ! এবার মেঘের একদম কাছে এসে দাঁড়ালো, এতটা কাছে যে তার পরিচিত গন্ধ আবারও আচ্ছন্ন করে ফেলল মেঘকে। কিন্তু আজ উষ্ণতার বদলে একটা শীতল ভয় জড়িয়ে ধরল মেঘকে। শ্রাবণ মেঘের চিবুক আলতো ধরে তার দিকে ফেরালো, নরম স্বরে বলে উঠল, কিছু না হলে তোকে এত অস্থির লাগছে কেন? শ্রাবণের গলা গাঢ় হয়ে উঠল। তার দৃষ্টিতে কি এক ভয়ঙ্কর তীক্ষ্ণতা খেলে গেল, যেটা দেখে মেঘ আরও ব্যাকুল হয়ে উঠল। শ্রাবণের চোখ বারবার তাকের দিকে চলে যাচ্ছে কিনা সেটা বুঝতে পারল না মেঘ, কিন্তু শ্রাবণ ঠিকই লক্ষ্য করল। আর তক্ষুনি তার চোখ পড়ল সেই পুরনো কাভারের বইটার দিকে। মেঘের গলা শুকিয়ে গেল। বইটার ওপর নজর পড়তেই শ্রাবণের চোয়াল শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে শ্রাবণ বলে উঠল, তুই কি কিছু দেখেছিস ফুল? ঘরের শীতল বাতাস মুহূর্তেই আরও ভারী হয়ে উঠল। শ্রাবণের শেষ প্রশ্নটা যেন পুরো ঘরটাকে মুহূর্তের জন্য নিস্তব্ধ করে দিল। মেঘের ঠোঁট কাঁপতে লাগলো, কিন্তু সে কোনো উত্তর দিল না। তার এই নীরবতাই যেন সব বলে দিল শ্রাবণকে। শ্রাবণের চোখ একদম সংকীর্ণ হয়ে এলো, দৃষ্টিতে শীতলতা, অথচ ভেতরে বইছে ধ্বংসযজ্ঞ। শ্রাবণের এই অনুভূতি মেঘ বুঝতে পারল স্পষ্টই। শ্রাবণ আবারও বলে উঠল, আমি কিছু জিজ্ঞেস করেছি তোকে। শ্রাবণের কণ্ঠস্বর এবার আগের তুলনায় কিছুটা কঠোর শোনালো। মেঘ আরও সংকুচিত হয়ে গেল, তবু নিজেকে সামলে বলল, না, আমি কিছু দেখিনি। শ্রাবণ ভুরু কুঁচকে বলে উঠল, সত্যি? শ্রাবণ এমন নীরব কণ্ঠে সব বলছে, মনে হচ্ছে সে মেঘের প্রতিটা শব্দ ওজন করে দেখছে। মেঘ দ্রুত মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু তার চোখের ভাষা বলছে অন্য কিছু। শ্রাবণ এবার তাকের দিকে হাত বাড়ালো, সেই পুরনো কাভারের বইটা টেনে বের করলো এক ঝটকায়। বইটা বের করতেই মেঘের বুক ধক করে উঠল। এই বইটা হাতে নিয়েছিলি তুই, তাই না? মেঘ মুখ নাড়তে গিয়েও পারল না কিছু বলতে।
শ্রাবণ এবার ধীর কিন্তু প্রচণ্ড নিয়ন্ত্রিত রাগে ফেটে পড়ল। এদিক সেদিক চোখ ঘুরিয়ে আবারও মেঘের উদ্দেশ্যে বলে উঠল, কেউ যদি বলে আমি কিছু দেখিনি, তার মানে সে কিছু না কিছু দেখেছে। শ্রাবণের কণ্ঠস্বরের শক্তি এতটাই তীব্র শোনালো যে মেঘ এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ আরও বেড়ে গেল তার। শ্রাবণ বইয়ের পাতা উল্টে সেই জায়গায় গিয়ে দাঁড়ালো যেখানে মেঘ কিছুক্ষণ আগে খামটা রেখে দিয়েছিল। খামটা ঠিকঠাকই আছে, কিন্তু একবার খুলে ফেলার পর যে কেউ বুঝতে পারবে। শ্রাবণের চোখ চকচক করে উঠল। তুই এটা খুলেছিস? মেঘ তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিল। না, সে চায় না শ্রাবণ তার চোখে সত্যটা দেখতে পাক, কিন্তু এত সহজে কি শ্রাবণ ছেড়ে দেবে? এক ধাক্কায় মেঘের কাঁধ চেপে ধরল শ্রাবণ। বললাম তুই এটা খুলেছিস? শ্রাবণের শীতল আঙুলের স্পর্শে কেঁপে উঠল মেঘ। এতদিন ধরে স্পর্শ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল সে, কিন্তু আজ এই শক্ত হাতের বাঁধন তাকে আরও শ্বাসরুদ্ধ করে তুলল। আমি আমি শুধু 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 কৌতূহল হয়েছিল, তাই তো? শ্রাবণের ঠোঁটে হালকা বাঁকা হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে প্রচণ্ড রাগ। তোর এত কৌতূহল একদিন তোকে খুব বড় সমস্যায় ফেলবে ফুল। অনেক কিছুর সামনে নিয়ে আসবে যেগুলো তুই সহ্য করতে পারবি না। শ্রাবণ অত্যন্ত নিম্নস্বরে কথাটা বলে উঠল। এতটাই নিম্নস্বরে ছিল যে তারও ভয়ঙ্কর মনে হচ্ছিল মেঘের কাছে। মেঘ ফুঁপিয়ে উঠে বলল, আমি ইচ্ছে করে কিছু করিনি, সত্যি। শ্রাবণের দৃষ্টি গভীর হয়ে উঠল। তার চোখের গাঢ় অন্ধকারে ডুবে যেতে লাগলো মেঘ, যেন এক্ষুনি মেঘকে কাঁচা চিবিয়ে খাবে শ্রাবণ। মেঘের হাতের কাঁপুনি এখনও পুরোপুরি থামেনি। বুকের মধ্যে ধুকপুক শব্দটা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। শ্রাবণ তাকে বইটা রেখে ধীর পায়ে আবারও মেঘের সামনে এসে দাঁড়ালো। মেঘ এবার কিছুটা সাহস সঞ্চার করে বলে উঠল, আমি সব সত্যি জানতে চাই শ্রাবণ ভাই। মেঘের দিকে গভীর দৃষ্টিতে তাকালো শ্রাবণ। অত্যন্ত মৃদুস্বরে বলে উঠল, তোর কোনো অধিকার নেই জানার। শ্রাবণের কণ্ঠস্বর এতটাই কঠিন আর নিশ্চিত ছিল যে মেঘ বিস্ময়ে তাকিয়ে রইল। এই মানুষটা এত নিষ্ঠুর হতে পারে? কিন্তু পরক্ষণেই যেন একটা তীব্র ব্যথা মেঘকে ছুরির মতো বিদ্ধ করল। কেন কেন তার জানার অধিকার নেই? সেই তো। মেঘের ঠোঁট কিছুটা কেঁপে উঠল। তারপরই তার কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে এলো সেই অনাকাঙ্ক্ষিত শব্দগুচ্ছ, আমি তোমার বউ শ্রাবণ ভাই। পুরো ঘর এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল, যেন বাতাসও থমকে গেছে তাদের কথোপকথন শুনতে। শ্রাবণ ঠোঁট একটুখানি বাঁকালো, তার চোখে একসাথে ভেসে উঠল তাচ্ছিল্য, ব্যথা আর রাগ। বউ! শ্রাবণের কণ্ঠস্বর একেবারে বিদ্রূপে ঠাসা। মনে হচ্ছে কোনো ভুল কিছু বলে ফেলেছে মেঘ। তাচ্ছিল্য হেসে শ্রাবণ বলে উঠল, আমাকে কখনো স্বামীর অধিকার দিয়েছিস তুই ফুল? শ্রাবণের বলা শব্দগুলো যেন আগুনের শিখা হয়ে ঝলসে দিল মেঘকে। বোবা হয়ে গেল মেঘ। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। কেন এই প্রশ্নের উত্তর দিতে পারছে না সে? সে কি স্বামীর অধিকার দিয়েছে কখনো? শ্রাবণের চোখে মুখে খেলা করছে একরাশ হতাশার ঝলক। মেঘের সামনে থেকে একপাশে সরে গিয়ে দরজার দিকে ইঙ্গিত করল শ্রাবণ, বেরিয়ে যা। মেঘ হতভম্ব হয়ে তাকিয়ে রইল শ্রাবণের পানে। যেদিন তুই আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিবি, সেদিনই আমি তোর সকল প্রশ্নের জবাব দিব, তার আগে নয়। মেঘ এখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। আসলে সে বুঝতে চেষ্টা করছে শ্রাবণ কি বলতে চাইছে। মেঘকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণের রাগ যেন আরও তীর তীর করে বেড়ে যেতে লাগলো। দাঁতে দাঁত চেপে কর্কশ কণ্ঠে শ্রাবণ বলে উঠল, আমি বলেছি বেরিয়ে যা, কথা কানে যাচ্ছে না তোর? শ্রাবণের স্বর এতটাই দৃঢ় আর চূড়ান্ত ছিল যে মেঘ এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেল না।
তার পা যেন আপনা আপনি দরজার দিকে এগিয়ে গেল। বুকের ভেতর কেমন যেন চাপা কান্না জমে উঠেছে, কিন্তু দরজা পার হওয়ার আগেই সে শেষবারের মতো পেছনে ফিরে তাকালো। শ্রাবণ তখনও দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখের কঠোরতা অক্ষত। মেঘের ঠোঁট কেঁপে উঠল। সে কিছু বলবে না, না, কিছু বলার নেই তার। ধীরে ধীরে দরজার বাইরে বেরিয়ে গেল মেঘ। দরজা বন্ধ হওয়ার শব্দ যেন তাদের মাঝের দূরত্বটাকে আরও একবার গাঢ় করে দিল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রাবণ গর্জে উঠল। তার চেহারার আদল কঠিন থেকে কঠিন হতে লাগলো। চোখ ধাঁধিয়ে আসছে রাগে। এক ঝটকায় নিজের চশমাটা খুলে টেবিলে ছুঁড়ে মারল শ্রাবণ। ধাতব শব্দে কাচের চশমাটা টেবিলের ওপর ঘুরে পড়ে রইল। তীব্রভাবে হাত দিয়ে নিজের চুল টেনে ধরল সে। এটা কি রাগ নাকি অসহায়ত্ব? আমি কখনো স্বামীর অধিকার পেয়েছি? ফিসফিস কণ্ঠস্বরে বলে উঠল শ্রাবণ। তার ভেতরের ঝড়টা ধরা যাচ্ছিল স্পষ্ট। হঠাৎ তার দৃষ্টি পড়ল তাকের দিকে, যেখানে সেই বইটা রাখা, যেখানে সেই হলুদ খামটা আছে। এক ঝটকায় সে তাকের সামনে গিয়ে দাঁড়ালো। বইটা টেনে নিয়ে উল্টে পাল্টে দেখল। ধুলো জমে থাকা খামের অংশটা একটু উকি দিচ্ছে। মেঘ কি কিছু বুঝেছে? চিঠিটা কি খুলে দেখেছে মেঘ? দ্রুতই খামটা বের করলো শ্রাবণ। চিঠিটা আগের মতোই আছে, মনে হয় না এটা খোলা হয়েছে। শ্রাবণের বুকের ভেতর একটা চাপা হতাশা খেলা করলো মুহূর্তের জন্য, কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রাগে পরিণত হলো। ওর কিছু জানার অধিকার নেই, কিচ্ছু না। একই সঙ্গে হাতের বইটা শক্ত করে চেপে ধরল সে। তার চোখ ধোঁয়াশা হয়ে আসছে রাগে। এত কষ্ট নিয়ে বেঁচে আছে সে এতদিন ধরে, সব কিছু গোপন করে রেখেছে। আর মেঘ, সে কি পারবে সবটা সহ্য করতে? এক ঝটকায় বইটা ছুঁড়ে মারল শ্রাবণ। বইটা ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। ধুলো ওড়ে বাতাসে মিশে গেল। শ্রাবণ হাত দিয়ে মুখ চেপে ধরল। তার বুকের ভেতরটা আগ্নেয়গিরির মতো জ্বলছে, কিন্তু সে জানে এই আগুন কখনো নিভবে না। মেঘ দৌড়ে নিজের ঘরে এসে দরজা আটকে দিল। বুকটা ফেটে যাচ্ছে তার, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পেছন ঠেকিয়ে দরজায় বসে পড়ল মেঘ। মুখ চেপে ধরে কান্না লুকানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো। শ্রাবণের কথাগুলো এখনো কানের ভেতর প্রতিধ্বনিত হচ্ছে তার। আমাকে স্বামীর অধিকার দিয়েছিস কখনো? শব্দগুলো যেন ছুরির মতো বিঁধছে মেঘের হৃদয়ে। সে কি সত্যিই কিছুই দেয়নি শ্রাবণকে? না না, সত্যিই তো সে কোনো অধিকার দেয়নি শ্রাবণকে। সে কি চেয়েছিল এই সম্পর্ক? কখনোই না। তাহলে এই না চাওয়ার মধ্যেই কেন এত অনুভূতি জমে আছে? কেন বুকটা ব্যথায় ভরে যাচ্ছে তার? মেঘ দুহাত দিয়ে কান চেপে ধরল, যেন কান চেপে ধরলেই বাজতে থাকা শব্দগুলো বন্ধ করা যাবে, কিন্তু পারল না। ডুকরে কেঁদে উঠল মেঘ। তার অস্ফুট কান্নার শব্দ ছড়িয়ে পড়ল কক্ষের দেয়াল ভেদ করে। আপন মনে ছাদে দাঁড়িয়ে আছে আদিবা। দৃষ্টিতে তার খেলা করছে বিষণ্ণতা। হালকা বাতাসে তার ঘাড় সমান চুলগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে। মেঘের প্রতি তার অদ্ভুত এক অনুভূতি কাজ করে। মেঘের প্রতি শ্রাবণের আকর্ষণ অস্বীকার করার মতো কিছু নয়, কিন্তু মেঘের উপস্থিতি তার সমস্ত পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। সেই কবে থেকে শ্রাবণকে ভালোবাসে আদিবা। ছোটবেলা থেকেই শ্রাবণের প্রতি এক দুর্বলতা কাজ করে আদিবার। শ্রাবণ আদিবার থেকে বয়সে বড় হলেও শ্রাবণকে সে কখনো ভাইয়ের মতো দেখেনি, বরং অন্য নজরেই দেখেছে। কিন্তু শ্রাবণ তাকে কখনোই সেই নজরে দেখেনি। রোজ কত কিছুই না করে আদিবা একটুখানি শ্রাবণের আকর্ষণ পাওয়ার জন্য। আদিবা যতবার মেঘকে দেখে ততবার তার অন্তরে অস্বস্তি বাড়ে। মেঘের মধ্যে কিছু আছে, তাকে তাড়া করে বেড়ায়, যা আদিবা কখনোই মেনে নিতে পারে না। যত কিছুই হোক, নিজের জেদ থেকে সে কখনোই সরবে না। নিজের ভেতরকার নীলচে ক্ষোভটা জমতে থাকলো আদিবার। চোখে মুখে ফুটে উঠল তার এক অমোঘ হাসি, যে হাসির আড়ালে লুকিয়ে আছে এক করুণ ক্ষোভ।